সমাজের চোখে আমি শুধুই একজন কবাড়িওয়ালা। লোকে আমাকে ঘৃণা আর তাচ্ছিল্য ছাড়া আর কিছু দেখে না। কিন্তু ভাগ্য একদিন হঠাৎ করে খুব বড় মোড় নিল। সেদিন আমি একটা বড় ধনী বাড়ি থেকে পুরনো বইয়ের রদ্দির স্তূপ কিনে বাড়ি নিয়ে এলাম। বাড়িতে ফিরে বইগুলো দেখার সময় একটা পুরনো বইয়ের ভাঁজ থেকে বেরিয়ে পড়ল পুরনো আমলের মূল্যবান কাগজের স্তূপ। সেই স্তূপ চাইলে আমাকে রাতারাতি খুব বড়লোক বানিয়ে দিতে পারত, আমার জীবনের সব কষ্ট মুছে দিতে পারত। কিন্তু আমার মনের সততা আমাকে লোভের রাস্তা থেকে ফিরিয়ে আনল। আমি সেই স্তূপ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিলাম। যখন আমি সেই বড় বাড়িতে ফিরে গেলাম, তখন জানতে পারলাম যে ওই সম্ভ্রান্ত পরিবারটা গভীর ঋণে ডুবে আছে এবং তাদের সুন্দর বাড়ি বিক্রি হয়ে যাওয়ার খুব কাছে চলে গেছে। আমার খাঁটি সততা তাদের সংসার আর সম্মান বাঁচিয়ে দিল। বদলে তারা আমাকে তাদের প্রিয় মেয়ের বিয়ে এবং একটা ভালো চাকরির প্রস্তাব দিলেন। আমি আর্য। আমি ঘর থেকে বাইরে বেরোলাম। আমাকে দেখা মাত্রই মা তাড়াতাড়ি বলল, এখনই একটা ছেলে এসেছিল। সে বলল যে ওই ধনীপাড়ার ৬ নম্বর বাংলোতে তোমাকে ডেকেছে। মনে হয় আজ ওখান থেকে অনেক দামি রদ্দি পাবে। দেখো, বড় বড় বইগুলো আলাদা করে রেখো। ওগুলো আমরা বড় দোকানে ভালো দামে বিক্রি করব, অথবা বাজারে গিয়ে বিক্রি করতে পারি। ওদের একটা বড় লাইব্রেরি আছে, হয়তো তারা লাইব্রেরি খালি করতে চাইছে। তুমি খুব সাবধানে যেও এবং যতটা পারো নিয়ে এসো। আজ মনে হয় একটু ভালো রোজগার হবে। মায়ের কথা শুনে আমি তাড়াতাড়ি বললাম, তাহলে কি আমি সাথে বেশি টাকা নিয়ে যাব যদি বেশি মাল থাকে? মা মাথা নেড়ে রাজি হলো এবং বলল, এটাই ঠিক হবে, কারণ টাকা তোমাকে ওদের কথা অনুযায়ী দিতে হবে। বড়লোক মানুষ, এমনও হতে পারে যে ওরা তোমার কাছ থেকে কোনো টাকাই নেবে না। কিন্তু সাবধানে টাকা সাথে নিয়ে যেও। যদি আবার ফিরে আসতে হয় তাহলে খুব মুশকিল হবে। আমি ভেতরে ফিরে এলাম। সিন্দুক খুলে প্রায় ৩,০০০ টাকা নিজের কাছে রাখলাম। পুরো লাইব্রেরির বই মানে অনেক লাভ হতে পারত। মা আমাকে বসিয়ে সাথে নাস্তা খাওয়ালো। মা বলতে লাগল, বেটা, সবসময় সৎ থেকো, কখনো কারো সাথে ভুল করো না বা কাউকে ঠকিও না, যাতে তোমার ক্ষতি হয় এবং তাদের বিশ্বাস তোমার উপর থেকে চলে যায়। আমি মায়ের কথা শুনতাম এবং খুব ভালো করে বুঝতাম। মা সবসময় আমাকে এমন সব কথা শেখাতো যাতে কারো ক্ষতি না হয়। নাস্তা করে আমি তাড়াতাড়ি আমার সাইকেল বাইরে বের করলাম। আজ যদি বাইক থাকতো তাহলে আমার কত সুবিধা হতো। কিন্তু প্রতিটা অসুবিধের সাথে একটা আরামও থাকে। আমি সবসময় এইভাবেই নিজেকে সামলে নিতাম। সাইকেল নিয়ে বাইরে আসতেই পাশের বাড়ির আঙ্কেল আমাকে দেখে বলল, এত কামাচ্ছ, বড় বড় বাড়ি থেকে ফোন আসতে শুরু করেছে, অনেক টাকা দেয় বোধহয়। অন্তত একটা বাইক তো কিনে নাও। কবাড়িওয়ালা তো কি হয়েছে, একদিন অনেক টাকা কামাবে। এই সাইকেলে কেন ঘুরে বেড়াও? সাইকেল চালাতে চালাতে কি তুমি ক্লান্ত হও না? বাইক থাকলে তোমার এত কষ্ট হতো না, তুমি আরামে যেখানে খুশি যেতে পারতে। ওনার কথা শুনে আমি কোনো জবাব দিলাম না। আজকের মানুষ কত সহজে এসব কথা বলে ফেলে, কিন্তু কেউ জানে না যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। মায়ের অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু আমার কাছে এত টাকা ছিল না যে আমি ওনার অপারেশন করাতে পারি। এখন শুধু ওষুধের ওপরেই ওনার দিন কাটছিল। আমি চুপচাপ প্যাডেল মারতে শুরু করলাম এবং সোজা সেই বাড়ির দিকে এগিয়ে গেলাম। মাথায় শুধু এই চিন্তাই চলছিল যে যদি আমার কাছে অনেক টাকা থাকত তাহলে আমি মায়ের চিকিৎসা করাতে পারতাম। ওনার পিত্তথলিতে ব্যথা হতো। ডাক্তার স্পষ্ট বলে দিয়েছিল যে যতক্ষণ না ওনার পিত্তথলি বের করা হচ্ছে এই ব্যথা চলতেই থাকবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা করিয়ে নিন, নয়তো ভবিষ্যতে বড় বিপদ হতে পারে। আমি সব জানতাম। আমার সাথে মেলামেশা করা অনেক ছেলে আমাকে বুঝিয়েছিল যে মায়ের চিকিৎসা করাও, বিষ ছড়িয়ে পড়লে মুশকিল হয়ে যাবে। ওনার কিছু হয়ে গেলে তোমার আগে পিছে কেউ থাকবে না। তোমার যত তাড়াতাড়ি সম্ভব ওনার চিকিৎসা করানো উচিত, যাতে উনি সুস্থ হয়ে তোমার পাশে থাকতে পারেন। কিন্তু আমার কাছে টাকাই ছিল না। আমি আফসোস করতে করতে সেই বড় বাড়ির দিকে চলে গেলাম। মেন সিকিউরিটিতে আমাকে আটকে দিল যে এই ধরনের মানুষ ভেতরে যেতে পারবে না। আমি তাড়াতাড়ি বললাম যে আমাকে ৬ নম্বর বাংলোর বিকাশ সাহিব ডেকেছেন। আপনারা ওনাকে ফোন করে জিজ্ঞেস করে নিন আর বলুন যে রদ্দিওয়ালা এসেছে।
আমার কথা শুনে সে আমার ওপর একবার তাকালো। আমি নাম ঠিক বলেছিলাম, তাই সে কল করার জন্যে কোয়ার্টারে চলে গেল। কিছুক্ষণ পর সে বাইরে এলো এবং আমার দিকে তাকিয়ে বলল যে আগে তো কখনো দেখিনি, তুমি কি আগে কখনো এখানে এসেছ? আমি মাথা নেড়ে বললাম যে ২-৩ বার এসেছি। ওনার ছোট মেয়ে নিজের বই আমাকে বিক্রি করে এবং প্রায়ই আমার কাছ থেকে বই কেনে। আমি ওনাকে এখান থেকে নয়, বরং কোচিং থেকে চিনি, যেখানে ম্যাডাম পড়তে যেতেন। আমার কথা শুনে সে বলল যে, যাও, তোমাকে ভেতরে ডাকছে। আর হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে এসো, বেশি ড্রামা করার দরকার নেই। আর যদি তুমি কাউকে বিরক্ত করো বা অন্য কোনো বাড়িতে ঢোকার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে ছাড়ব না, মনে রেখো এটা। এখন তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি ফিরে এসো। ওর হাতে একটা মোটা লাঠি ছিল। বড় বাড়িতে কাজ করা মানুষগুলো একটু বেশি ওড়ে, ওকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল। আমি কিছু না বলে সাইকেল নিয়ে বাংলোর দিকে এগোলাম। কিছুটা পথ পেরিয়ে বাংলোর কাছে চলে এলাম। আমাকে দেখামাত্রই গার্ড দরজা খুলে দিল। আমি ভেতরে গেলাম তো সামনে সেই মেয়েটিই দাঁড়িয়েছিল যার কাছ থেকে আমি বই কিনতাম। দেখতে সে খুব সুন্দরী ছিল। ছোট নাক, সুন্দর চোখ, গোল মুখ, তাকে দেখে কোনো ছোট পরীর মতো লাগত। যদিও আমি একজন কবাড়িওয়ালা ছিলাম, সাধারণত এই ধরনের মানুষ দেখতে ভালো হয় না, কিন্তু আমি দেখতে যথেষ্ট ভালো এবং সুস্বাস্থ্যের অধিকারী ছিলাম। মুখও সুন্দর ছিল এবং গায়ের রং ফর্সা ছিল। যদি আমার কাছে ভালো কোনো দক্ষতা বা শিক্ষা থাকত, তাহলে আজ আমি কবাড়িওয়ালা হতাম না। আমাকে দেখামাত্রই সে তাড়াতাড়ি আমার কাছে এলো এবং বলল যে, আপনি লাইব্রেরিতে চলে আসুন, আজ আমরা অনেক বই বের করেছি। আর আপনার এত দেরি হলো কেন? আমরা কতক্ষণ ধরে আপনার অপেক্ষা করছি। আমি আমার সাইকেল একপাশে দাঁড় করিয়ে দিলাম এবং শার্টের বোতাম ঠিক করতে করতে বললাম যে, আপনাদের সিকিউরিটির গার্ড আটকে দিয়েছিল, ফালতু কথা বলছিল। যাই হোক, আপনি ওসব ছাড়ুন, এটা বলুন যে কটা বই হবে প্রায়। আমার কথা শুনে সে খুব মিষ্টি করে বলল, বাড়িতে আজ শুধু আমি, আমার ছোট বোন আর কাজের লোক আছি। আমরা কিছুক্ষণ বসে কথা বলি। আমি নিজের জন্য নিজের হাতে চা বানাবো। আমি খুব ভালো চা বানাতে পারি। আমি অবাক হয়ে সেই মেয়েটির দিকে তাকালাম এবং কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর যখন আমরা দরজার কাছে পৌঁছলাম, আমি শান্ত স্বরে বললাম, দেখুন ম্যাডাম, আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, কিন্তু আমি চা খেতে পারবো না। আমি এখানে নিজের কাজে এসেছি এবং কাজ সেরেই চলে যেতে চাই। আপনাদের গার্ড আমাকে বলেই দিয়েছে যে তাড়াতাড়ি ফিরতে, ওখানে বেশিক্ষণ থাকার দরকার নেই। যদি আমি এখানে দেরি করি তাহলে সে আমাকে ছাড়বে না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। দয়া করে আমাকে বইগুলো দিয়ে দিন আর আমাকে বাড়িতেও ফিরতে হবে। আমার কথা শুনে সে বলল, আপনার এই বিষয়ে চিন্তা করার একদমই দরকার নেই। আমি ওর মাথা আমার বাবার থেকে ঠিক করিয়ে দেব। প্রত্যেক আসা যাওয়ার মানুষকে সে এভাবেই বিরক্ত করে। ওকে আমরা নিরাপত্তার জন্য রেখেছি, জীবন নষ্ট করার জন্য নয়। আপনি ওর কথা ভাবা বন্ধ করুন। আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে দরজা পর্যন্ত ছাড়তে যাব। ও আপনাকে একটা কথাও বলতে পারবে না। আমার সামনে কথা বলার সাহসও ওর হবে না। আপনার ভয় পাওয়ার একদমই দরকার নেই। কিন্তু আমি মাথা নেড়ে না সূচক ইশারা করে বললাম, আমার কাজ শুধু এখানে নয়, আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে। বইগুলো দিয়ে দিন যাতে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারি। আমার অনেক কাজ আছে। আমার কথা শুনে ওর মুখের রং ফিকে হয়ে গেল, চোখের চকমকানি কমে গেল। আমি কোনো ছোট বাচ্চা ছিলাম না, একজন বুদ্ধিমান মানুষ ছিলাম যে ওই মেয়েটির মনের অবস্থা পরিষ্কার বুঝতে পারছিলাম। কিন্তু আমি এমন কোনো ভুল করতে চাইছিলাম না যা ওর জীবনকে মুশকিল করে দেয় বা আমারও। যখনই সে আমার সাথে দেখা করত সে এভাবেই কথা বলতো, এবং একজন ছেলে হিসাবে আমি জানতাম সে আমার ব্যাপারে কী ভাবে। আমি ওকে উৎসাহ দিতে চাইছিলাম না, কারণ আমি নিজের অবস্থান জানতাম। সে আমাকে সোজা লাইব্রেরিতে নিয়ে এলো। সেখানে অনেক বই সাজানো ছিল এবং কিছু বই মেঝের এক পাশে রাখা ছিল। বই অনেকগুলো ছিল। আমার মুখে হাসি ফুটে উঠল, মানে আজ আমার অনেক লাভ হবে। বইগুলো খুব বড় বড় ছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, এই সব বই তোমার খুব কাজে আসবে। আমাদের এগুলো পড়ার একদমই ইচ্ছে নেই, আর এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এগুলোর আর কোনো দরকার নেই। তুমি এই সব বই নিয়ে যেতে পারো। প্রায় 50টা বই ছিল এবং সবগুলোই খুব ভারী আর একেবারে পরিষ্কার, একটারও পাতা ছেঁড়া ছিল না। আমি বললাম, এর জন্য আমি আপনাকে 2000 টাকা দেব। সে বলল, আরে না না, আমাদের টাকা চাই না, আমরা তো এমনিতে এগুলো ফেলেই দিতাম, আপনি নিয়ে যান, আমাদের এগুলোর কোনো দরকার নেই। আমি অবাক হয়ে মেয়েটির কথা শুনলাম। এত শিক্ষিত বুদ্ধিমতী মেয়ে এমন ফালতু কথা কিভাবে বলতে পারে? বই কি কেউ ফেলে দেয়? কিন্তু আমি কিছু বললাম না, চুপচাপ নিজের ব্যাগে ভরতে শুরু করলাম। আমি ঠিক করে নিয়েছিলাম যে টাকা দিয়েই যাব, কিন্তু এই বইগুলো থেকে ভবিষ্যতে আমার অনেক লাভ হবে। সব বই ব্যাগে ভরার পর আমি উঠে দাঁড়ালাম।
সেগুলো সামলানো খুব কঠিন ছিল, কিন্তু যেমন তেমন করে আমি সেগুলো তুলে নিলাম আর মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে মনে রেখেছেন। এই সবের 2000 টাকা হয়, আপনাকে টাকা তো নিতেই হবে। সে খুব মাসুমভাবে বলল, আমার তরফ থেকে একটা উপহার মনে করে রেখে দিন, আমি টাকা নিতে পারবো না, আমাকে ক্ষমা করে দিন। 1 কাপ চা খেলে আমার খুব ভালো লাগতো। এটা ভেবে নিন যে এই বইগুলোর বদলে 1 কাপ চা তো পাওয়াই যায়। আমি খুব ভালো চা বানাই, আপনি একবার খেয়ে তো দেখুন। ওর কথা শুনে আমার খুব অদ্ভুত এক অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল যেন মেয়েটি আমাকে কিছু বলতে চায়, নিজের মনের কথা আমার সামনে রাখতে চায়, কিন্তু আমি ওকে তা করতে দিতে পারতাম না। যদি সে তা করত তাহলে পরে ক্ষতিই হতো। আমি আমার মন কারোর জন্য নষ্ট করতে পারতাম না। এই সব কিছু আমার হবু স্ত্রীর জন্য ছিল, এবং আমি জানতাম যাই হয়ে যাক, আমি যত টাকাই রোজগার করি না কেন, এই মেয়েটি কখনো আমার হতে পারবে না। তাই আমি এমন কিছু করতে চাইছিলাম না যাতে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। আমি নিজের ব্যাগটা সামলে নিলাম এবং চুপচাপ বাইরে চলে এলাম। সে আমার পেছন পেছন এলো। ব্যাগটি আমি সাইকেলে ঠিক করে রাখতেই সে আমাকে দেখে বলল, আমি কি আপনার বাড়ি আসতে পারি? আমার ইচ্ছে আপনার মায়ের সাথে দেখা করার, প্লিজ না করবেন না, আমার খুব ইচ্ছে, আমি আপনার মায়ের সাথে দেখা করতে চাই। যদি আপনি না করেন তাহলে আমি খুব দুঃখ পাব। ওর কথা শুনে আমার আরও একবার অদ্ভুত লাগল, কিন্তু আমি তাড়াতাড়ি বললাম, হ্যাঁ নিশ্চয়ই আপনি আসতে পারেন, ওটা আপনার নিজেরই বাড়ি, কিন্তু আপনি আপনার বাড়ির লোকেদের জিজ্ঞেস করে আসবেন, যাতে ওদের খারাপ না লাগে। আমি জানি এই কথা বলার আমি কেউ না, কিন্তু আপনার বাবা মা আপনার নিজের, এবং ওনাদের জিজ্ঞেস করা খুব দরকার। তাই আমার কথা হলো, আপনি যখনই আমার বাড়িতে আসবেন ওনাদের জিজ্ঞেস করে আসবেন, এবং আমাদের বাড়ির দরজা সবসময় আপনাদের জন্য খোলা, আমরা আটকানোর কে? আপনি যখন খুশি আমাদের বাড়িতে আসতে পারেন। আমার কথায় সে কোনো জবাব দিল না, কিন্তু ওর মুখের ভাব বলছিল যে আমার কথা ওর খুব খারাপ লাগেছে। আমি চুপচাপ সাইকেল নিয়ে বাইরে বেরিয়ে এলাম। দরজার কাছে পৌঁছতেই গার্ড আমাকে তাড়াতাড়ি আটকে দিল। আমি ঘাবড়ে গিয়ে ওর দিকে তাকালাম। এক মুহূর্তের জন্য মনে হলো যে গার্ড বোধহয় ছোট ম্যাডামের মনের কথা জেনে গেছে, কিন্তু সে আমার ব্যাগের উপর হাত দিয়ে বলল, একবার আমাকে চেক করতে দাও এর ভেতর কি আছে। তুমি কোথাও কোনো চুরি করনি তো? তোমাদের মতো লোকেদের কোনো বিশ্বাস নেই, তোমরা এমনই হও। সে আরও কিছু বলতো, এমন সময় শ্রেয়া ম্যাডামের আওয়াজ শোনা গেল, আমি তোমাকে এখানে সিকিউরিটির জন্য রেখেছি নাকি মানুষকে বিরক্ত করার জন্যে? সে যদি একজন গরিব মানুষ হয় আর সাইকেলে থাকে, তাহলে তুমি কি ওর সাথে এমন ব্যবহার করবে? এই শিক্ষা পেয়েছ তুমি? তুমি জানো না মানুষের সম্মান কিভাবে করতে হয়? সে গরিব হোক বা বড়লোক, সবার সম্মান সবসময় করা উচিত। তোমার কি একটুও লজ্জা হয় না কাউকে এমন কথা বলতে? সে তাড়াতাড়ি মাথা নিচু করে বলল, ম্যাডাম, এমন লোকেরা খুব চুরি করে আর বোঝাও যায় না, তাই আমি ব্যাগটা চেক করতে চেয়েছিলাম, ব্যাস, আর কিছু না। শ্রেয়া আবার চিৎকার করে বলল, যতটা বলা হয়েছে ততটাই করো, এরপর যদি কখনো আর এর সাথে এমন করো তাহলে মনে রেখো আমার চেয়ে খারাপ কেউ হবে না। এরপর থেকে ওনার সাথে যেন এমন ব্যবহার না হয়, নয়তো আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব, আর তুমি কোথাও চাকরি পাবে না। এই বলে সে আমার দিকে তাকালো আর ইশারায় যেতে বলল। আমি সাইকেল নিয়ে বাড়ির দিকে এগোলাম। ওর আমার জন্য লড়াই করাটা আমার খুব ভালো লাগলো, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করে আমি ওখান থেকে বেরিয়ে এলাম। সারা রাস্তা আমার মাথায় শুধু এটাই চলছিল যে সত্যি কি সে আমার জন্য তৈরি? আমার কি ওর দিকে তাকালে ভালো হবে? ওর পছন্দকে কি মেনে নেওয়া উচিত? ও কি আমার জীবনে আসতে পারে? আমি অনেক কিছু ভাবছিলাম, কিন্তু আমার কাছে কোনো একটা জিনিসেরও উত্তর ছিল না। কিছুক্ষণ পর আমি বাড়ি পৌঁছে গেলাম। সাইকেল লনেই দাঁড় করিয়ে রাখলাম আর ঘরে এলাম। আমি বসতেই মা জলের গ্লাস নিয়ে আমার কাছে এলো আর গ্লাসটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বেটা, জল খেয়ে নাও, আমি খাবার দিচ্ছি, খেয়ে নাও, তারপর আমরা বইগুলো দেখব, যেটা ঠিক মনে হবে সেটা বাজারে বিক্রি করে দেব। মায়ের কথা শুনে আমি তাড়াতাড়ি বললাম, মা, সব বই খুব ভালো, শুধু একবার আমি দেখে নিই। আমার মনে হয় না আমাদের কোনো রুদ্দিওয়ালাকে এই বইগুলো দেওয়া উচিত, বাজারে এর খুব ভালো দাম পাব। শ্রেয়া ম্যাডাম বলছিলেন ওনারা বইগুলো পড়ে নিয়েছেন, মানে সব বই ভালো, তাই তো ওনারা এগুলো পড়েছেন। আমার কথা শুনে মা বলল, তুমি ওই বাড়ির মেয়েদের নামও জানো? আমার চোখের সামনে শ্রেয়া ম্যাডামের সেই মুখটা ভেসে উঠল। আমি চাইছিলাম মাকে বলি ওই মেয়েটি আমার ব্যাপারে কি ভাবে, কিন্তু আমি এমন কোনো কথা বললাম না যাতে কোনো মেয়ের সম্মান নষ্ট হয়। চুপচাপ জল খেলাম এবং মায়ের সাথে ছোটখাটো গল্পের সাথে খাবার বানাতে শুরু করলাম। খাবার বানানোর পর মা আমার সাথে বসেই খাবার খেতে লাগল।
সে আমাকে ছাড়া খাবার খেত না। আমরা দুজনেই সব সময় একসাথে খাবার খেতাম। সে আমাকে খুব ভালোবাসত। খাবার সময় মা বলল, বেটা, কখনো কোনো কিছু নিয়ে অহংকার করো না। তোমার সাথে যাই হয়ে যাক, তুমি সব সময় চুপ থাকতে শেখো এবং কখনো কারোর কোনো ক্ষতি করো না, আর এমন কোনো কাজ করো না যাতে আমাদের সম্মান নষ্ট হয়। এই কথাগুলো সব সময় মনে রেখো, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের বিশ্বাস কখনো ভাঙতে দিও না। আমি ওনার কথাগুলো শুনলাম এবং বুঝে নিলাম। মা সব সময় আমার সাথে এমন কথাই বলতো। সে সব সময় আমাকে বোঝাতো একজন মানুষকে কেমন হওয়া উচিত। এখন আমি ঘর থেকে বাইরে চলে এলাম। সব বই ব্যাগ থেকে বের করে সাজিয়ে রাখলাম। আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছিলাম, তাই বইয়ের ব্যাপারে একটু আধটু আন্দাজ আমারও ছিল। আমি মাটিতে বসে পড়লাম এবং বইগুলো খুলে খুলে দেখতে লাগলাম। কিছু বই মাঝখান থেকে ছিঁড়ে গিয়েছিল, কিছুর অবস্থা খুব ভালো ছিল, আর কিছু দেখে মনে হচ্ছিল কেউ হাতও দেয়নি। আমি একটা ইংরেজি বই খুললাম। পাতা উল্টাতেই একটা খাম আমার হাতে এলো। আমি খামটা খুলে দেখলাম ওর ভেতরে কি আছে। সেটা খুলে দেখি ওর ভেতর থেকে একটা কাগজ বেরোলো। সেটা আমি বের করে নিলাম। আমি বেশি পড়াশোনা জানি না, কিন্তু অল্প ইংরেজি আর হিন্দি বুঝতে পারি। আমি যখন কাগজটা খুললাম তখন দেখলাম ওটা আর কিছুই নয়, বরং পুরনো আমলের কোনো স্তূপ। আমার শ্রেয়া ম্যাডামের ঠাকুরদার কথা মনে পড়ল, যিনি সরকারি অফিসার ছিলেন। মানে এগুলো ওনারই ছিল, কিন্তু উনি এখন আর এই পৃথিবীতে নেই। আমার মনে হঠাৎ লোভ জন্মাল। মা আমার সামনেই বসেছিল, আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাচ্ছিল। আমি চুপচাপ ওই স্তূপগুলোকে একপাশে সরিয়ে রাখলাম এবং খুব স্বাভাবিকভাবেই বইগুলো দেখতে লাগলাম। হঠাৎ মা আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার বেটা, এমন কি পেয়েছ যেটা আমার কাছ থেকে লুকিয়ে রাখলে? তুমি কি তোমার মাকে বলবে না? ওনার কথা শুনে আমি খুব ঘাবড়ে টানাম, আর ওনার দিকে তাকিয়ে বললাম, আরে মা, এতে কিছুই নেই, সব ফালতু কাগজ, তাই একপাশে রেখে দিলাম, পরে শান্তিতে দেখব। আপনি আমাকে ওই হলুদ বইটা তুলে দিন। মায়ের মন আমার ওপর থেকে সরে গেল এবং সে আবার বইয়ের কাজে লেগে গেল। আমার মন তখন জোরে জোরে কাঁপছিল। যদি ওগুলো পুরনো আমলে স্তূপ হয়, তার মানে তাতে কোটি টাকার মূল্য হবে। আমি বড়লোক হতে পারি, আমার পুরো জীবন বদলে যেতে পারে। মাথায় অনেক রকম চিন্তা আসছিল, মুখেও হাসি ফুটে উঠেছিল। এমন স্তূপের ব্যাপারে আমি প্রায়ই শুনেছিলাম, তাই খুব অস্থির হয়ে পড়ছিলাম। প্রায় আধ ঘন্টা কাজ করার পর আমি ওখান থেকে উঠে পড়লাম এবং ওই কাগজ নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মা পাশের বাড়িতে গিয়েছিল। আমার বুক ধরফর করছিল। খুব মুশকিল করে কমিটির টাকা দিয়ে একটা মোবাইল কিনেছিলাম, আর এখন আমি ওই স্তূপ গুগল করতে লাগলাম। কিছুক্ষণ পর যে টাকা আমার সামনে এলো তা দেখে আমার মাথা ঘুরে গেল। ওগুলো কোনো সাধারণ স্তূপ ছিল না, বরং কোটি কোটি টাকার স্তূপ ছিল। নিশ্চিতভাবেই শ্রেয়া ম্যাডামের ঠাকুরদা ওনার সন্তানদের জন্যেই ওগুলো রেখেছিলেন। আমার অনুশোচনা হতে লাগল যে আমি কি ভুল করছি। হয়তো ওই লোকেদের এই স্তূপের প্রয়োজন আছে। কিন্তু আমি সাথে সাথে মাথা ঝাড়া দিয়ে চিন্তাটা সরিয়ে দিলাম। ওদের কেন প্রয়োজন হবে? ওরা কত বড় লোক, এত টাকা, এত বড় বাড়ি, বড় ব্যবসা, গাড়ি আছে। ওদের এটার কোনো দরকার নেই। এটার দরকার আমার। আমি নিজের বাড়ি কিনব, গাড়ি নেব, ব্যবসা করব, তারপর শ্রেয়া ম্যাডামকে বিয়ে করে নেব। আমি এই স্তূপ ওদের ফেরত দেব না, এটা আমার খুব কাজে লাগবে। আমি নিজের যে ইচ্ছেগুলো আজ পর্যন্ত চেপে রেখেছিলাম সেই সব পূরণ করব। নিজের বাড়ি বানাবো আর মাকে সেই বাড়িতে নিয়ে যাব। আমি মায়ের জীবন সুন্দর করে দেব, ওনার চিকিৎসা করাবো, ওনাকে সুস্থ করে তুলব। আর এই সব কাজ হয়ে যাওয়ার পর আমি শ্রেয়া ম্যাডামের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব আর ওনাকেই বিয়ে করব। আমার মাথায় অনেক রকম চিন্তা আসতে শুরু করেছিল, মন খুশিতে নেচে উঠেছিল। আমি ভেবেছিলাম মাকে বলে দেব, কিন্তু আমি জানতাম না যে ওপরওয়ালা আমার জন্য কি ভেবে রেখেছেন। সময় ধীরে ধীরে পার হয়ে যাচ্ছিল। আমি মায়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। 1 ঘন্টা কেটে গেল। চোখ ক্লান্তিতে বুজে আসছিল। আমি বিছানায় মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেলাম। আমি কিছুই জানতে পারিনি। ঘুমের মধ্যেই হঠাৎ আমার মনে হলো কে যেন আমাকে ডাকছে। আমি ভালো করে দেখার চেষ্টা করলাম তো মনে হলো মা দাঁড়িয়ে আছে, আর সে আমার সাথেই কথা বলছে। আমি আরও খুঁটিয়ে দেখার চেষ্টা করলাম। ওনার আওয়াজ আমার কানে এসে লাগল। জীবনে পরিস্থিতি আমাদের বারবার সুযোগ দেয়, বড়লোক হওয়ার আর গরিব থাকার। এটা আমাদের ওপর নির্ভর করে যে আমরা কি বেছে নিই। কিন্তু ওপরওয়ালা এতেও দুটো রাস্তা বানান, একটা ভালোর আর একটা মন্দের।
এখন এটা আমাদের ওপর যে আমরা কোন রাস্তা বেছে নিই। আমরা কি ভালোর রাস্তা বেছে নিয়ে সম্মানের রুটি কামাই, নাকি মন্দের রাস্তা বেছে নিয়ে নিজের নকল সম্পদ বানিয়ে নিই? এটা তোমার নিজের হাতে। আজ যদি তুমি কারো জিনিস তাকে ফেরত দাও, ওপরওয়ালা তোমাকে অনেক বড় পুরস্কার দেবেন। এটা তোমার জন্য একটা পরীক্ষা। তুমি যদি এতে পাশ করতে চাও, তাহলে ওই মানুষটিকে তার জিনিস ফেরত দিয়ে দাও। মা আরও কিছু বলছিলেন, এমন সময় হঠাৎ আমার চোখ খুলে গেল। আমি গভীর চিন্তা থেকে বাইরে এলাম। অবাক হয়ে আমি নিজের জায়গায় বসে পড়লাম। ঘামে আমার পুরো মুখ ভিজে গিয়েছিল। এটা আমি কি দেখলাম? আমি কিছুই বুঝতে পারছিলাম না। মা তো এখন পাশের বাড়িতে গিয়েছিল। আমি তো ওনাকে এখনও এই ব্যাপারে কিছুই বলিনি, কিন্তু আমি বুঝে গিয়েছিলাম যে মা খুব ভালো মহিলা ছিলেন। তাই উনি আমাকে আগেই বলে দিলেন যাতে আমি কখনো এমনটা না করি। মা আমাকে খুব ভালোবাসা দিয়ে বড় করেছিলেন। 5 বছর আগে আমার বাবাই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, যার পর আমাকে কাবাডিওয়ালার কাজ করতে হয়েছিল। আমি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে মাটিতে বসে থাকলাম। আর যখনই জ্ঞান ফিরল, আমি ওই স্তূপগুলো নিজের হাতে নিলাম। তার মানে মা আমাকে বোঝাতে চাইছিলেন যে এগুলো তোমার নয়, এগুলো তোমার কাছে অন্য কারোর আমানত। এগুলো ফেরত দিয়ে দাও। তুমি যদি এমনটা না করো, তাহলে ওপরওয়ালা তোমাকে কিছুই দেবেন না। হ্যাঁ, আমি গরিব ছিলাম, কিন্তু আমি অবশ্যই সৎ ছিলাম। আমার মা বাবা কখনো ভুল কাজ করেননি। আমাকে সব সময় সঠিক পথে চলতে শিখিয়েছেন, আর আমার ওখানেই চলা উচিত ছিল। কিছুক্ষণ আমি এই চিন্তাতেই বসে থাকলাম। মানে মা আমার ভাবনায় এসে আমাকে বলে দিলেন যে এখন আমার কি করা উচিত। তারপর আমি ওই স্তূপগুলো বুকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলাম আর মায়ের কথা ভেবে বললাম, মা, আপনি একদম ঠিক বলছেন। আমি কখনো নিজের জন্য মন্দের রাস্তা বেছে নেব না, বরং ভালোর রাস্তা বেছে নেব। আর এই আমানত যার, আমি তার কাছেই এটা পৌঁছে দেব। আমি খুব ভালো করে জেনে গেছি যে শ্রেয়ার ঠাকুরদাস সরকারি অফিসার ছিলেন। এই স্তূপগুলো ওনারই, আর এখন এটার উপর ওনার সন্তানদের হক আছে, আমার নয়। আমি এবার মায়ের জন্য অপেক্ষা না করেই ওয়াশরুমে গেলাম এবং স্নান করে কাপড় বদলে বাইরে এলাম। যদি ওদের মনে হয় তাহলে এই স্তূপ আমাকে ফেরত দিতে পারে, আর যদি না দেয় তাহলে এটা ওদের আমানত এবং ওদের হাতেই থাকা উচিত। এমনিতে ওরা অনেক বড়লোক। আমার সামান্য আশা ছিল যে ওরা হয়তো আমাকে এটা ফেরত দিয়ে দেবে, কিন্তু আমি তবুও কোনো লোভ করিনি। আমি ভেবে নিয়েছিলাম যে আমি এটা ওদের যেভাবেই হোক ফেরত দেব। আজ আমি শ্রেয়ার বাবা আর ওনার ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিলাম, তাই ইচ্ছা করেই আমি নিজের নতুন স্যুটটা পরেছিলাম, যাতে আমাকে খুব সুন্দর দেখাচ্ছিল। ওপরওয়ালা সৌন্দর্য গরিব মানুষকেও দিয়েছেন, আবার বড়লোকদেরও। সব ভাগ্যের ব্যাপার। বড়লোকের কাছে সৌন্দর্য এলে সে অহংকারী হয়ে যায়, আর একজন গরিবের কাছে সৌন্দর্য এলে সে সাদাসিধে থাকলেও খুব ভালো লাগে। আমি বাইরে এলাম। মা ফিরে এসেছিলেন এবং আমাকে তৈরি হতে দেখে আর এই পোশাকে দেখে অবাক হয়ে বললেন, কি ব্যাপার বেটা, কোথায় যাবার প্রস্তুতি হচ্ছে? ওনার কথা শুনে আমি নম্রভাবে বললাম, মা, আমি একটা কাজে যাচ্ছি, আপনি বাড়িতেই থাকবেন। আর যদি পেছন থেকে কেউ আসে তাহলে বইগুলো দেবেন না। আমরা বাজারে যাব, আমি জাস্ট কিছুক্ষণেই আসছি। আমার খুব জরুরি কাজ আছে। যদি আমি এই কাজটা না করি তাহলে হয়তো আমার থেকে খুব বড় ভুল হয়ে যাবে। আপনি প্লিজ আমার কথাগুলো খেয়াল রাখবেন, বাড়ি থেকে যাবেন না, আর এই বইগুলোর খেয়াল রাখবেন। আমরা ফিরেই বাজারে যাব। আমি এগোতেই মা আমার হাত ধরে নিলেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, কোনো ব্যাপার হয়েছে? এই কাগজে এমন কি আছে যা তুমি লুকিয়েছ আর এখন হঠাৎ করে যাচ্ছ? তুমি কি তোমার মাকে বলবে না? তুমি তোমার মায়ের কাছে এখন কথা লুকাতে শুরু করেছ। আমার মায়ের বুদ্ধি খুব প্রখর ছিল। উনি সহজ থেকে সহজ কথার মধ্যেও আসল কথা খুঁজে নিতেন। আমি ওনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হল যে এমন যেন না হয় যে মায়ের মন ভেঙে যায়। মা আমাকে ভাবনায় বলেই দিয়েছিলেন, যেটা যার আমানত তাকে ফিরিয়ে দাও। যদি আমি মাকে বলি আর ওনার মন ভেঙে যায়, তাহলে আমি কিছু করতে পারব না। আমি ভুল করতে চাইছিলাম না। আমি কখনো চাইতাম না যে কারো সাথে এত বড় ভুল করি যার খেসারত আমাকে ভবিষ্যতে দিতে হয়। তাই আমি ওনাকে বাহানা দিয়ে বললাম, বেশি কিছু না, আমার এক বন্ধু আছে, ওর পড়াশোনা শেষ হয়েছে, সেই পার্টি দিচ্ছে, আমি যাচ্ছি, জাস্ট কিছুক্ষণেই আসব, আপনি চিন্তা করবেন না।
হতে পারে আমরা দুজনেই আজ বাজারে যাব। এই বলে আমি আর দাঁড়ালাম না। আমি জানতাম যে যদি আমি দাঁড়িয়ে যেতাম তাহলে উনি আমার থেকে সব সত্যি বের করেই ছাড়তেন। আমি সোজা সেই বড় এলাকার দিকে এগিয়ে গেলাম যেখান থেকে আজ আমি ওই রদ্দিগুলো নিয়ে এসেছিলাম। বুকের ধরফড়ানি খুব বেড়ে গিয়েছিল, মাথায় অদ্ভুত সব চিন্তা আসছিল, কিন্তু আমি সব চিন্তা ঝেড়ে ফেললাম। আমি শুধু ন্যায়ের পথে আর সত্যের পথে চলতে চেয়েছিলাম। আমি নিজের জীবনে এমন কোনো কাজ করতে চাইতাম না যাতে মরার পর আমার আত্মা শান্তি না পায়। আমি কখনো কারো সাথে ভুল কিছু করতে চাইতাম না যাতে তার ক্ষতি হয়। আমার কারণে কেউ আঘাত পাক আমি চাইতাম না। আমি দরজার কাছে পৌঁছাতে সিকিউরিটি গার্ড কোনো কথা না বলেই দরজা খুলে দিল। আমি সোজা শ্রেয়া ম্যাডামের বাড়ির দিকে এগিয়ে গেলাম। ওনাদের দরজায় পৌঁছে আমি একটা লম্বা শ্বাস নিলাম এবং গার্ডের কাছে গিয়ে বললাম যে ভেতরে বলে দাও আর্য কাবাডিওয়ালা এসেছে, ওর কাছে একটা জরুরি জিনিস আছে, সেটা ফেরত দিতে হবে। ওনাদের বলো যে খুব জরুরি কথা আছে। আমি জিজ্ঞেস করলাম বাড়ির বড়রা কি বাড়িতে এসেছেন? আমার কথা শুনে গার্ড আমার দিকে তাকিয়ে বলল, তোমার কাছে ওনাদের কি জিনিস আছে, আমাকে দিয়ে দাও, আমি পৌঁছে দেব। আমি নাসূচক মাথা নাড়ালাম এবং বললাম যে জরুরি কাজ ওনাদের সাথেই, আর ওনাদের খুব জরুরি জিনিস আমি ওনাদের হাতেই দিতে চাই। ভালো হবে যে ভেতরে কথা বলে নাও, বলবে যে বইয়ের ভেতর থেকে কিছু পাওয়া গেছে, ওরা বুঝে যাবে। গার্ড এবার ভেতরে গেল, আর কিছুক্ষণ পরে সে বলল, শ্রেয়া ম্যাডাম বলেছেন যে আপনি ভেতরে চলে আসুন, কিন্তু এখন বড় সাহেব আসেননি। ওর কথা শুনে আমি কোনো জবাব দিলাম না, জাস্ট ওর সাথে ভেতরে চলে গেলাম। সে আমাকে সোজা ড্রয়িং রুমে নিয়ে এলো। শ্রেয়া ম্যাডাম ওখানেই দাঁড়িয়েছিলেন। আমি ওনাকে নামাস্তে করলাম, তো উনি তাড়াতাড়ি আমার কাছে এসে বললেন, আমার বিশ্বাস হচ্ছে না আর্য সাহেব যে আপনি আবার এসেছেন। কি জরুরি জিনিস রয়ে গিয়েছিল নাকি কোনো কথা বলতে হবে? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না যে আপনি আবার আমার সামনে দাঁড়িয়ে আছেন। শ্রেয়ার চোখের চকমকানি দেখার মতো ছিল। নিশ্চিতভাবে ওর মাথায় এই চিন্তাই চলছিল যে আমি ওর সাথে কোনো কথা বলতে এসেছি, কিন্তু এমন কিছুই ছিল না। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আমাকে আপনার বাবা আর আপনার ভাইয়ের সাথে কথা বলতে হবে। আপনি প্লিজ ওনাদের ডেকে নিন আর বলুন যে কাবাডিওয়ালা আর্য এসেছে আর ওর কাছে একটা খুব জরুরি জিনিস আছে। আপনারা তাড়াতাড়ি বাড়ি আসুন, আমাকেও বেরোতে হবে। আমার কথা শুনে সে বলল, সব ঠিক তো আর্য? এমন কি জরুরি জিনিস যার জন্য আপনি এত অস্থির হচ্ছেন? আপনি আমাকে বলুন। ওকে এখন খুব স্বাভাবিক দেখাচ্ছিল, হয়তো পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছিল। আমি আবার বললাম, খুব ভালো হবে যদি আপনি আপনার বাবার সাথে আমার কথা বলিয়ে দেন, অথবা ওনাকে বলুন যে উনি বাড়ি চলে আসেন। সে আমার দিকে তাকিয়ে বলল, আজ বাবার খুব জরুরি মিটিং আছে। তুমি জানো যে আমরা খুব দুশ্চিন্তায় থাকতে শুরু করেছি, ঋণে খুব গভীরে ডুবে আছি। বাবা ইনভেস্টমেন্টের জন্যই গিয়েছেন, আমাদের এই সময় খুব ক্ষতি হয়ে গেছে, কিন্তু আমি ফোন করে ওনাকে বলে দিচ্ছি যে তোমার কোনো জরুরি কাজ আছে। এই বলে সে চলে গেল। আমি নিজের জায়গায় অবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। এই বড় বাড়ি, বড় বড় গাড়ি হওয়ার পরেও ওই লোকেরা এত সমস্যায় ছিল। আমার নিজের ওপর রাগ হতে লাগল। আমার এখন নিজের ওপর খারাপ লাগতে শুরু করল যে আমি এক মুহূর্তের জন্যও হলো মনে লোভ কেন জন্মাতে দিয়েছিলাম। ইস, আমি যদি এমন না করতাম। আমি নিজেকে খুব বকা দিলাম এবং নিজের কাছে প্রতিজ্ঞা করলাম যে এরপর থেকে আমি কখনো অন্য কারো জিনিস দেখে মনে লোভ জন্মাব না। আর আকাশের দিকে তাকিয়ে আমি ওপরওয়ালার কাছে ক্ষমা চাইলাম। আর তারপর আমি মায়ের কথা ভাবলাম, যিনি আমার ভাবনায় এসেও আমাকে সঠিক পথে চলা শিখিয়েছিলেন, আমাকে পথভ্রষ্ট হতে দেননি। কিছুক্ষণ পরেই শ্রেয়া এলো এবং আমাকে দেখে বলল, বাবা একটু অবাক হয়েছেন, কিন্তু আধ ঘন্টার মধ্যে আসছেন। যদি তুমি বলো তাহলে এবার আমি তোমার জন্য চা বানাতে পারি। ওর কথা শুনে আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। সে এখন চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেল। আমার বুক দপদপ করছিল। এই লোকেরা কি আমাকে পুরস্কার দেবে নাকি নিজেদের কাজ মিটিয়ে আমাকে অপমান করে তাড়িয়ে দেবে? কিন্তু বলে না, যখন আপনি কারোর জন্য ভালো করেন তখন ওপরওয়ালা আপনার সাথে কখনো খারাপ হতে দেন না। 10 মিনিট পর সে চা নিয়ে এলো। একজন কাবাডিওয়ালাকে এমন সম্মান দেওয়া শুরু হয়ে গেলে তার জীবনই বদলে যায়। আমার অবস্থা অনেকটা তেমনই ছিল। সে এগিয়ে এসে আমার সামনে চা রাখল এবং খুব নরমভাবে বলল, আমি আজ পর্যন্ত কখনো নিজে থেকে কারোর জন্য চা বানাইনি, কিন্তু আজ আমি আপনার জন্য চা বানিয়েছি। খেয়ে বলুন কেমন হয়েছে। একবার আমি আমার মাকে বানিয়ে খাইয়েছিলাম। উনি আমার এত প্রশংসা করেছিলেন আর পুরস্কারও দিয়েছিলেন। ওনার আমার হাতের চা খুব পছন্দ হয়েছিল, আর এখন উনি সবসময় আমার হাতেরই চা খান।
আমি কিছু না বলেই কাপটা নিজের ঠোঁটে ছোঁয়ালাম। যেই প্রথম চুমুক আমার গলায় নামল, চায়ের স্বাদ খুব ভালো ছিল। আমার মুখ মিষ্টি হয়ে গেল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, চা সত্যি খুব ভালো হয়েছে। এবার আমি তো এত বড়লোক নই যে আপনার মতো বড়লোক মহিলাদের পুরস্কার দিতে পারি। আমার কথা শুনে সে রেগে গিয়ে বলল, আমি মহিলা নই, এখনো মেয়ে। আমি এবার হেসে উঠলাম এবং ওর দিকে তাকিয়ে বললাম, মহিলাও তো মেয়েকেই বলে, আমি কোনো ভুল কথা বলিনি। আমার কথা শুনে সে অদ্ভুতভাবে খিলখিল করে হাসতে লাগল। ওর এত জোরে হাসা আমার বুদ্ধির বাইরে ছিল। কিন্তু আমি এমন কোনো কথা বলতে চাইছিলাম না যাতে ওর মনের টান বেড়ে যায়। সে আমার দিকে তাকিয়ে বলছিল, আর্য, তুমি আমার সাথে বন্ধুত্ব করবে? আমি খুব ভালো মেয়ে, খুব পড়াশোনা করি, কারো সাথে কথাও বলি না, কোনো ছেলের সাথে বন্ধুত্বও করি না। ব্যাস আমি নিজের মধ্যেই মগ্ন থাকি। আমি তোমার খুব খেয়াল রাখব, আমরা দুজনে খুব ভালো বন্ধু হতে পারি। ওর কথা শুনে আমি না সূচক মাথা নাড়লাম। আমার আন্দাজ ছিল যে ও এই ধরনের কোনো না কোনো কথা নিশ্চয়ই বলবে, তাই আমি জবাব আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। আমি না সূচক মাথা নেড়ে বললাম, আমি জানি যে আপনি আমাকে পছন্দ করেন। আপনার পছন্দ কোনটা এই ব্যাপারে আমার কোনো আন্দাজ নেই। আপনি বন্ধুত্ব করতে চান নাকি আমাকে নিজের জীবনসঙ্গী বানাতে চান এটা ওপরওয়ালা জানেন, কিন্তু আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাসের মধ্যে আসমান জমিন তফাত। শ্রেয়া ম্যাডাম, ওপরওয়ালার দোহাই, আমার জীবনকে আর মুশকিল করে তুলবেন না। আপনি আর আমি দুই আলাদা মানুষ, আমাদের জীবন খুব আলাদা। প্লিজ আপনি আমাকে বিরক্ত করবেন না, আমি অস্থির হয়ে যাচ্ছি। যখন থেকে আমি আপনাকে দেখেছি, আমি প্রথম নজরেই চিনে নিয়েছিলাম যে আপনি আমার ব্যাপারে কি ভাবেন, আপনার মনে আমার জন্য কি আছে। কিন্তু আমি কখনো আপনার সাথে তাল মেলাইনি, কারণ আমি জানতাম আমি কোথায় আর আপনি কোথায়। প্লিজ, ভালো হবে যে আপনি আমার দুশ্চিন্তার না বাড়ান এবং আমার থেকে যতটা দূরে থাকা যায় ততটা থাকেন। আমি আপনাকে কোনো মিথ্যে আশা দিতে চাই না। আমি জানি আমার কি যোগ্যতা আর আপনার কি যোগ্যতা। আমি কখনো আপনার সাথে দাঁড়াতে পারি না। প্লিজ আপনি আমাকে বিরক্ত করা ছেড়ে দিন। আমার কথা শুনে সে কোনো জবাব দিল না, জাস্ট চুপচাপ মাথা ধরে বসে পড়ল। ঠিক পুরো 15 মিনিট পর ঘরের দরজা খুলল আর শ্রেয়া ম্যাডামের বাবা ভেতরে এলেন। ওনাকে দেখেই আমি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে পড়লাম। উনি আমার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, তুমি আমাকে কেন ডেকেছ? শেষ পর্যন্ত এমন কি আছে তোমার কাছে আমাদের জিনিস যা তুমি আমাকে দিতে চাও? এতই বা কি জরুরি জিনিস ছিল যে তুমি আমাকে এখানে ডেকে আনলে? ওনার কথা শুনে আমি বললাম, আপনার বাবা সরকারি অফিসার ছিলেন। উনি হ্যাঁ সূচক মাথা নাড়ালেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি আমাকে জাস্ট এটা জিজ্ঞেস করার জন্য এখানে ডেকেছ? এই কথা তো তুমি শ্রেয়াকেও জিজ্ঞেস করতে পারতে। আমি না সূচক মাথা নেড়ে বললাম, আরে না স্যার, সমস্যা অন্য কিছু। আসলে আজ আমি আপনার বাড়িতে এসেছিলাম। আপনার মেয়ে আমাকে বই দিয়েছিল। আমি একজন কবাডিওয়ালা, আপনি তো এই ব্যাপারে নিশ্চয়ই জানেন। উনি হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। আমি আরও বললাম, ওই যখন আমি বাড়ি পৌঁছালাম আর বইগুলো দেখা শুরু করলাম, তখন ওই বইতে আমি একটা খাম পেলাম। আর যখন আমি ওই খামটা খুলে দেখলাম, তখনও তো একটা স্তূপ ছিল। মানে আপনার বাবারই কোনো স্তূপ হবে যেটা উনি কোনো বইয়ের মধ্যে রেখেছিলেন। সেটা আমি আপনাকে ফেরত দেওয়ার জন্য এসেছি। আমি ওই স্তূপের ব্যাপারে গুগল করেছি, ওটা প্রায় কোটি কোটি টাকার। আমি কখনো ভুল কাজ করতে চাইতাম না, তাই আমার ওই স্তূপটা যখনই মিলল আমি সাথে সাথে আপনার কাছে চলে এলাম। আমার কথা শুনে উনি নিজের জায়গায় একদম অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন। আমি ওই স্তূপ ওনার দিকে বাড়িয়ে দিলাম এবং মাথা নিচু করে বললাম, আমার ইচ্ছে প্রথমে এটাকে আত্মসাৎ করার ছিল, কিন্তু এটা অন্য কারো আমানত ছিল। আমি এইভাবে এটার ওপর হক জতাতে পারতাম না, আর নাই এত বড় ভুল করতে পারতাম না। এই আমানত আমাকে আপনাদের কাছে পৌঁছে দিতেই হতো, সেটা আমি করে দিয়েছি। আমি কারো সাথে খারাপ করে নিজের জীবন মুশকিল করতে চাইতাম না, কারণ আমি জানি যে যদি মানুষ কারো সাথে খারাপ করে তাহলে তার সাথেও কখনো ভালো হয় না, আর ওপরওয়ালা তাকে শাস্তি অবশ্যই দেয়। তাই আমি ভেবেছিলাম যে আমি এটা কখনো নিজের কাছে রাখব না, আর আমি সাথে সাথে আপনাদের কাছে চলে এলাম। এখন আমি আপনাদের জিনিস ফিরিয়ে দিয়েছি, তাই এখন আপনারা আমাকে যাওয়ার অনুমতি দিন। ওনার কথা শুনে ওনারা কোনো জবাব দিলেন না, জাস্ট ওই স্তূপটা খুলে দেখা শুরু করলেন। কিছুক্ষণ পর উনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি জানো এই মুহূর্তে আমার টাকার কত প্রয়োজন ছিল? লোকেদের সামনে ভিক্ষা চাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল।
আমার বিশ্বাস হচ্ছে না যে বাবা এই স্তূপটা এত ফালতু একটা বইয়ের মধ্যে রেখেছিলেন, যেদিকে আমাদের নজরই ছিল না। আমি খোঁজার অনেক চেষ্টা করেছিলাম, আমি এটার ব্যাপারে জানতাম, আমি লাইব্রেরির প্রত্যেকটা বই তন্ন তন্ন করে খুঁজেছিলাম, কিন্তু তবুও আমি এটা পাইনি, আর তুমি একবারেই এটা খুঁজে বের করলে। আমি তোমার এই ঋণ কখনো ভুলব না। তুমি একজন খুব ভালো মানুষ। তুমি জানো না আমার এখন এটার কত দরকার। যদি এটা আমি না পেতাম তাহলে হয়তো আজ আমি রাস্তায় চলে আসতাম, আমাকে আমার পরিবারের সাথে এই বাড়িও ছেড়ে চলে যেতে হতো। তুমি একজন খুব ভালো মানুষ, তুমি আমার অনেক সাহায্য করেছ। ওপরওয়ালা তোমাকে এর ফল অবশ্যই দেবে। এ কথা বলতেই উনি আমার সামনে হাত জোড় করলেন। তখন আমি ওনার হাত ধরে বললাম, বাস স্যার, আমার জন্য প্রার্থনা করবেন, আর কখনো আমার জন্য কোনো কাজ থাকলে অবশ্যই জানাবেন, আমাকে অবশ্যই মনে করবেন। আমার একটা ভালো চাকরির দরকার। আপনার কাছে যদি কোনো ভালো চাকরি আমার জন্য থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি বেশি পড়াশোনা জানি না, কিন্তু আমার বুদ্ধি খুব প্রখর। বাকি আপনারা নিজেই বুদ্ধিমান। আমার চাকরির খুব দরকার। আমি একজন কাবাড়িওয়ালা, আমার এভাবে সংসার চলে না। আমার মা অসুস্থ, ওনার অপারেশন হওয়া খুব জরুরি। যদি ওনার অপারেশন না হতে পারে তাহলে হয়তো জানি না কি হয়ে যাবে। আমি জাস্ট ওনাকে সুস্থ করতে চাই আর ওনাকে একটা ভালো জীবন দিতে চাই। আমার মা আমার জন্য অনেক কিছু করেছেন, আমিও ওনার ঋণ শোধ করতে চাই। আমিও ওনাকে হাসি খুশি দেখতে চাই। যদি আমার জন্য আপনাদের কাছে কোনো চাকরি থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এখন আমাকে যেতে দিন। উনি বললেন, আরে এমন কি করে? তুমি কিছু না খেয়ে না দিয়ে কিভাবে যেতে পারো? তুমি আমাদের এত বড় কাজ করেছ, আমি তোমাকে না খাইয়ে যেতে দেব না। তোমার মতো স্যাত মানুষেরই আমার দরকার। আমি তোমাকে চাকরিতেও অবশ্যই রাখব, কিন্তু আপাতত আমার নিজের সমস্যাগুলো মিটে যাক। তুমি একদমই এভাবে যেতে পারো না, তুমি খেয়েই যাবে। তুমি আমার অনেক সাহায্য করেছ, আর আমি এই কথা কখনো ভুলব না। এই বলে উনি আমাকে বসার ইশারা করলেন, কিন্তু আমি ওনাকে অনেক বারণ করলাম, আর তারপর বললাম আমার খুব জরুরি কাজ আছে। আমাকে মায়ের সাথে বাজারে যেতে হবে, আর ওনার ওষুধও নিয়ে আসতে হবে। প্লিজ স্যার, আমাকে যেতে দিন, আমি আবার অবশ্যই আসব। যদি আমার জন্য কোনো কাজ থাকে তাহলে আপনি আমাকে অবশ্যই জানাবেন। এই বলে আমি ওনাদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমি জানতাম এই সব বড়লোকেরা নিজেদের কাজ মিটিয়ে অন্যদের ভুলে যায়, কিন্তু আমি জানতামই না যে ওপরবালা আমাকে কেমন সময় দেখাতে চলেছেন। দুদিন চুপচাপ কেটে গেল। মা আমাকে এই ফাঁকে অনেক প্রশ্ন করলেন, কিন্তু আমি কোনো জবাব দিলাম না। আমি মাকে সত্যিটা বলে ওনার মন ভাঙতে চাইছিলাম না। ওনার খুব বড় স্বপ্ন ছিল একজন বড়লোক মহিলা হওয়ার, কিন্তু আমি কি করতে পারতাম? আমি নিজেও নিরুপায় ছিলাম। এর মধ্যে শ্রেয়া ম্যাডামের কথা আমার খুব মনে পড়ছিল। আমি কিভাবে ওনার মুখের ওপর ওনাকে না বলে দিয়েছিলাম, ওনার মনকে নিজের পায়ের নিচে মারিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি আমার আর ওনার স্ট্যাটাস জানতাম, তাই আমি ওনাকে এমন কোনো আশ্বাস দিতে চাইছিলাম না যা ভবিষ্যতে আমাদেরই ক্ষতি করত। আমি জানতাম যে আমরা দুজনে কখনো এক হতে পারতাম না, আমাদের মধ্যে আসমান জমিন তফাৎ ছিল। যদি আমি ওনার সাথে কথাও বলতাম তাহলে আমারই অপমান হতো। ওনার বাড়ির লোকেরা আমার ব্যাপারে কি ভাবত? সেই কারণেই আমি কোনো কথা বলতে চাইনি। আরও 1 সপ্তাহ কেটে গেল, আর আজ দিনগুলো যেমন কাটে তেমনই একটা দিন ছিল। আমার ইচ্ছে ছিল আজ অলিতে গলিতে ঘুরে রদ্দি জমা করার। আমি নিজের ঘরেই বসেছিলাম যখন আমার বাড়ির দরজায় কড়াঘাত হল। মা দরজা খুলেছিলেন, আমিও এবার বাইরে এলাম। দরজা খুলতেই সামনে আর কেউ নন, বরং শ্রেয়া ম্যাডাম আর ওনার বাবা এবং মা দাঁড়িয়েছিলেন। আমি অবাক হয়ে গেলাম যে এত বড়লোক মানুষ আমার বাড়িতে কিভাবে এলেন। মাও অবাক হয়ে আমার মুখ দেখছিলেন। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম, আর শ্রেয়ার বাবা বিকাশ সাহেব আমার সাথে হাত মেলালেন এবং বললেন, তুমি তো এমন গায়েব হলে যে ফিরে আমাদের খবর পর্যন্ত নিলে না। তুমি জানো কত কষ্টে আমরা তোমার ঠিকানা খুঁজে বের করেছি। আমরা বাড়ি বাড়ি তোমার ঠিকানা জিজ্ঞেস করতে করতে এখানে এসেছি। এখন ভেতরেও ডাকবে না নাকি? আমি তাড়াতাড়ি বললাম, আরে নানা সাহেব আসুন, এটা আপনাদেরই বাড়ি। আপনি আমাকে বলে দিলে আমি নিজেই আপনাকে বাড়ির ঠিকানা দিয়ে দিতাম। আপনাকে এত কষ্টের সম্মুখীন হতেই হতো না। উনি ভেতরের দিকে এগোতে এগোতে বললেন, এখন আত্মীয়তা করতে হবে তো কষ্ট কিসের? কোনো ব্যাপার না, হয়ে যায়। এসো, বসো, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। এই বলতেই উনি আমাকে সামনের চারপাইতে বসার ইশারা করলেন।
আমি একটু অবাক হলাম, কিন্তু চুপচাপ বসে পড়লাম। মা এখনও আমাকে অবাক চোখে দেখছিলেন। আমি শ্রেয়াকে দেখলাম, সে একদম চুপচাপ বসেছিল। কিছুক্ষণ পর বিকাশ সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, তুমি জানো তোমার কারণে আজ আমি কত বড় বিপদ থেকে বেরিয়ে এসেছি? তুমি জানো, যদি তুমি সময় মতো ওই স্তূপগুলো আমাকে ফেরত না দিতে, তাহলে আমি আজ তোমার সামনে এভাবে জ্যান্ত দাঁড়িয়ে থাকতাম না। আমার অবস্থা খুব খারাপ ছিল। হয়তো আমি রাস্তায় দেখা দিতাম। ঋণ আমার ওপর এত হয়ে গিয়েছিল যে আমি মরার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এখন আমি সব সমস্যা থেকে মুক্ত হয়ে গেছি। সবার ঋণ শোধ করে দিয়েছি। নিজের ব্যবসা আবার স্থিতিশীল করে নিয়েছি, আর আমি ঠিক করেছি যে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম এবং ওনার দিকে তাকিয়ে বললাম, ওপরওয়ালা আপনার ইচ্ছে পূরণ করুন, আর অনেক অনেক অভিনন্দন। আপনার সমস্যাগুলো মিটে গেছে। আমার থেকে যা সম্ভব ছিল আমি সেটা করেছি। এতে কোনো বড় ব্যাপার নেই। ওটা আপনার জিনিস ছিল। আপনার কাছে পৌঁছানো আমার কাজ ছিল। সেটা আমি করে দিয়েছি। এর ফল আমাকে ওপরমালা দেবেন। উনি বললেন, তুমি এবার এর ফল পাবে। তুমি আমাকে বলেছিলে যে তোমাকে চাকরি করতে হবে, এমন কোনো চাকরি যা তোমার জন্য লাভজনক হয় আর ভালো হয়। তোমার বুদ্ধি খুব প্রখর। তুমি আমার ব্যবসার ব্যাপারে একটু আধটু জানোই যে আমি কনস্ট্রাকশনের কাজ করি, আর আমার এমন একজন সৎ মানুষের দরকার যে পরিশ্রমী হয় আর লোকেদের সামলাতে জানে। তোমার কাবাডির কাজ। তুমি লোকেদের খুব ভালোভাবে ডিল করতে পারো। ব্যাস, এবার তোমাকে ওখানে নিজের বুদ্ধিকে আরও ধারালো করতে হবে। আমি তোমার উপর এত সময় দেব, আর তাছাড়াও আমি তোমাকে আমার মেয়ের বিয়েও দিতে চাই। তোমাকে একটা বাড়ি দিতে চাই, একটা গাড়ি দিতে চাই। তোমার জীবনকে পুরোপুরি বদলে দিতে চাই। ওনার কথা শুনে আমি অবাক হয়ে ওনার মুখের দিকে তাকালাম, আর না সূচক মাথা নেড়ে বললাম, না স্যার, আমি আপনার এই ঋণ নিতে পারবো না। যদি আপনি আমাকে চাকরি দিচ্ছেন, তাহলে সবসময় আমি আপনাকে ধন্যবাদ বলতে থাকব। কিন্তু শ্রেয়া ম্যাডাম শিক্ষিত মেয়ে, আর আমার কাছে শুধু এই ছোট্ট ঘরটা আছে। আমি ওনার জীবনসঙ্গী কিভাবে হতে পারি? এমন কখনো হতে পারে না। শ্রেয়া ম্যাডাম আমার সাথে খুশি থাকতে পারবেন না। ওনার আরামায়েশের জিনিসের অভ্যেস থাকবে। কিন্তু আমি হয়তো কখনো ওনাকে এমন জিনিস দিতে পারবো না। আমি কোনো কল্পনার জগতে বাস করা মানুষ ছিলাম না। আমি বাস্তবকে পছন্দ করতাম, আর বাস্তবকে আপন করতে জানতাম। উনি আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু যখন আমি নিজে থেকে তোমাকে আমার মেয়ের বিয়ে দিচ্ছি, তাহলে এতে সমস্যা কি? তুমি একে সুখী রাখবে? যে মানুষ এত গরিব হওয়ার পরেও এত সৎ হতে পারে, সে আমার মেয়ের সাথে কখনো কিছু খারাপ করবে না। আমি সবসময় ভেবেছিলাম যে আমার মেয়ের বিয়ে কোনো বড় ব্যবসায়ীর সাথে দেব, আর তারপর ওনার সাথে মিলে ব্যবসা করব। কিন্তু আমি এখন বুঝলাম যে সবকিছু ব্যবসা দিয়ে হয় না, কিছু জিনিস সততা দিয়েও হয়। আমার মেয়েও তোমাকে খুব পছন্দ করে, আর আমার আন্দাজ আছে যে তোমারও আমার মেয়েকে পছন্দ হয়েই যাবে। আমি আমার মেয়ের সব ইচ্ছে পূরণ করি। আমি চাই না যে আমার মেয়ের কোনো ইচ্ছে অপূর্ণ থেকে যাক। এখন বলো, তুমি কি আমার সাথে কাজ করবে? আমি কিছুক্ষণ চুপ থাকলাম, আর তারপর আমার মায়ের দিকে তাকালাম। ওনার মুখের রঙই বদলে গিয়েছিল। খুশিতে ওনার চোখ ভিজে আসছিল। আমি চেয়েও না করতে পারলাম না, আর তারপর আমি হ্যাঁ বলে দিলাম। আমার মনে হয়েছিল এই সব স্বপ্ন হবে, কিন্তু এমনটা ছিল না। পরের দিনই উনি আমাকে ওনার সাথে সাইটে নিয়ে গেলেন, আর ছোট ছোট জিনিস আমাকে খুব ভালো করে বোঝাতে লাগলেন। পুরো একটা মাস আমার খুব অস্থিরতায় কেটেছিল। আমি বিশেষ কিছু বুঝতে পারতাম না, জাস্ট মাথার উপর দিয়ে বেরিয়ে যেত। এই 1 মাসের মধ্যে শ্রেয়ার সাথে আমার দুবার মোবাইলে কথা হয়েছিল। সে আমাকে শুধু এটুকুই বলেছিল, তোমাকে ঘাবড়ানোর কোনো দরকার নেই। যতক্ষণ না তুমি সফল হচ্ছ, আমি সব সময় তোমার সাথে থাকব। ভালোবাসা এরই নাম। যখন তোমার সঙ্গী সমস্যায় থাকে, বিপদে থাকে, তখন ওই মানুষটিকে তার সাহায্য করা উচিত। আর আমি তোমার সাহায্য করছি। তোমার কোনো জিনিসের দরকার হলে তুমি দ্বিধা না করে আমাকে বলতে পারো। কিন্তু আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে যখন আমি ওই মেয়েটিকে বিয়ে করব, তাহলে এর কোনো ঋণ নেব না, বরং একে রানীর মতো করে রাখব। যে মেয়ে আমার গরিবী দেখেও আমাকে নিজের জন্য পছন্দ করেছে, সে কত ভালো মনের হবে। এই সব কথা ভেবে আমি বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছিলাম। প্রায় 6 মাস পর আমি পুরো কাজ বুঝে গিয়েছিলাম। বুদ্ধি প্রখর হওয়ার কারণে আমি লোকেদের নিজের কথায় এমনভাবে জড়িয়ে নিতাম যে তারা নিজেরাও অবাক হয়ে যেত। ব্যক্তিত্ব এত ভালো ছিল যে সবাই আমার দিকে তাকিয়ে থাকত।
6 মাসের মধ্যে আমি নিজের বাড়িও বানিয়ে ফেলেছিলাম। বাবার জমি খুব বড় কেনা ছিল, কিন্তু জাস্ট টাকা না থাকার কারণে আমি কখনো ওটা বানাতে পারিনি। প্রায় 1 বছরে আমি শ্রেয়াকে বিয়ে করেছিলাম। আজ সে আমার স্ত্রী হয়ে আমার ঘরে এসেছে। আমার পুরো জীবন বদলে গেছে। ব্যবসা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, স্ত্রী আছে। মায়ের কাছে ওই সব খুশি আছে যার উনি সব সময় স্বপ্ন দেখে আসছিলেন, আর মায়ের অপারেশনও হয়ে গেছে। এখন উনি একদম ঠিক আছেন। এই সব শ্রেয়ার কারণে আমি পেয়েছি, আর আমার সততার কারণে। যদি আমি সততার সাথে না চলতাম, সেদিন ওনাদের আমানত ফেরত না দিতাম, তাহলে হয়তো আজ আমার কাছে কিছুই থাকত না। না এই শান্তি থাকত, না এই সব খুশি। হয়তো টাকা থাকত, এই বাড়ি ব্যবসা থাকত, কিন্তু মনের ওই শান্তি মিলত না যা এখন মিলছে। আমি সব মানুষকে এটাই বলতে চাই যে টাকা দেখে নিজের নিয়ত কখনো খারাপ হতে দিও না। নিজের উপর ভরসা রেখো যে আপনি সব কিছু করতে পারেন।